বরিশাল বিভাগের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে নেই কার্যকরী উদ্যোগ। তালিকা করে দায় সারছেন সংশ্লিষ্টরা। বিধিমালা মানা হয় না বহুতল ভবন নির্মাণে। টাকার বিনিময়ে ভুয়া তালিকা, সরকারি সুবিধা থেকে বঞ্চিত পটুয়াখালীর $250,000 প্রকৃত জেলে। 30 এপ্রিল শেষ হচ্ছে অভয় আশ্রমে মাছ শিকারের নিষেধাজ্ঞা। ভাঙনের কবলে বরগুনার হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চল, নদী গর্ভে কয়েক হাজার গাছ। এখন এই উদ্যোগ না নিলে পুরো বনভূমি বিলীন হওয়ার শঙ্কা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং ধান কাটাই শ্রমিক সংকট, পিরোজপুরে কাজে আসছে না 69টি হারভেস্টার মেশিন। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার শঙ্কা, অনিয়ম খতিয়ে দেখছে কৃষি বিভাগ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ওমরিনা। বরিশাল বিভাগের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে নেই কার্যকরী উদ্যোগ। তালিকা করেই কেবল দায় শেষ করছেন সংশ্লিষ্টরা। অনেক স্থানে বিধিমালা মানা হয় না বহুতল ভবন নির্মাণে। গবেষণা বলছে 7.3 মাত্রার ভূমিকম্প হলেই নদী নালা বেষ্টিত বরিশাল অঞ্চলে হতে পারে ভয়াবহ বিপর্যয়। অপূর্বপুর রিপোর্ট। বরগুনার পৌর মার্কেটটি 1988 সালে নির্মাণ করা হয়। এরপর 3 বার আগুনে পুড়েছে ভবনের পেছনের অংশ, তবুও লাগেনি সংস্কারের ছোঁয়াও। খুবই জরাজীর্ণ অবস্থা, মানুষ হেঁটে গেলে মাথায় ভাঙ্গা পড়ে। সংস্কারের জন্য আমরা অলরেডি মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চেয়ে একটা আবেদন করা হয়েছে। পিরোজপুরে সরকারি বেসরকারি অর্ধশত ভবন ঝুঁকিপূর্ণ। পুরাতন ডিসি অফিস, পুলিশ লাইন্সের কিছু ভবন ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে এই তালিকায়। গোপালকৃষ্ণ টাউন ক্লাব মার্কেটেরও বেহাল দশা। এরকম আরো কয়েকটি ভবন আছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় এইসব ভবন ধসে পড়তে পারে। ঝুঁকিপূর্ণ ভবন তো আছেই, সঙ্গে বিধিমালা না মেনেই পটুয়াখালীতে একের পর এক নির্মিত হচ্ছে বহুতল ভবন। এসব ভবনে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে মানুষ। পৌরসভার যে বিধিবিধান আছে যে 3 ফুট সাইডে বা 5 ফুট সাইডে যেন একটা বহুতল ভবন উঠানে, সেই জায়গাটা রাখে না। এখন থেকে আমরা যে তাদেরকে চিঠি দেব এবং তারা যারা মানবে না তাদেরকে আমরা ভাঙার ব্যবস্থা করব। খোদ বিভাগীয় শহর বরিশাল মহানগরে 35টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করেছে সিটি কর্পোরেশন, কিন্তু এসব অপসারণে নোটিশ দেয়া ছাড়া তেমন পদক্ষেপ নেই। আমাদের এখানে কাজ করার সময় আরো সতর্ক থাকতে হবে, আদারওয়াইজ আমাদের জন্য অনেক বড় ঝুঁকি সামনে অপেক্ষা করছে। বরিশালে নতুন ভবন নির্মাণে ইমারত বিধিমালা 1996 মানা হয় সিটি কর্পোরেশন এলাকায়। শর্ত ভঙ্গে গত 6 মাসে শতাধিক ভবন মালিককে জরিমানা সহ শাস্তির আওতায় আনার কথা জানিয়েছে নগর ভবন কর্তৃপক্ষ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে পিরোজপুরে আছেন সহকর্মী জিয়াউল হক জিয়া। এছাড়া বিস্তারিত আলোচনার জন্য বরিশাল নগর ভবনে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী। শুরুতেই যাচ্ছে জিয়ার কাছে। জিয়া, পিরোজপুরে অর্ধশত ভবন রয়েছে ঝুঁকিপূর্ণ, যেখানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান আসলে রয়েছে। গণপূর্তর সাথে আসলে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা বলেছে যে পিরোজপুরে যে অর্ধশত ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে, এসব ভবনগুলি মেরামতের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করেছে। এর ভিতর থেকে যেসব ভবন মেরামত করে ব্যবহার করা যাবে সেগুলি তারা ব্যবহার উপযোগী করার জন্য মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছে। তাদের অনুমতি সাপেক্ষ তারা এগুলি আসলে মেরামত করবে, এবং যেসব ভবনগুলি ব্যবহারের অনুপযোগী নয় সেগুলি তারা হয়তো শীঘ্রই কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা সাপেক্ষ এগুলিকে পরিত্যক্ত ঘোষণা করবে। তো আমি আসলে এই যে পুরাতন ডিসি অফিস রয়েছি, যেটাই আসলে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই ভবনটিতে অন্তপক্ষে 10 থেকে 12টি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যারা এখানে আসলে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করছে। তো এখানে যারা কার্যক্রম করছে বা সেবা নিতে যারা আসছে তাদের সাথে কথা বলে যেমন জানতে পেরেছি, তারা বলেছে তারা নিরুপায় হয়ে এখানে আসলে দাপ্তরিক কার্যক্রম চালাচ্ছে, এবং যারা সেবা নিতে আসছে তারা বাধ্য হয়ে এখানে আসছে। এখানে একটা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, এখানে যারা অভিভাবক রয়েছে
অভিভাবক রয়েছে তো অভিভাবকদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে আসলে এই ঝুঁকিপূর্ণ ভবনে এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠান চালাতে আসলে তারা বাধ্য হয়ে এখানে সেবা নিতে আসতেছে। কারণ কি, যেহেতু সরকারি প্রতিষ্ঠান রয়েছে, স্কুল কলেজ রয়েছে, এখানে তারা বাধ্য হয়ে আসতেছে এবং সবসময়ের মধ্যে তারা আতঙ্কে থাকে যাতে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে এবং বিভিন্ন জায়গাতে পলেস্তার খসে পড়ছে। তো এই ছিল আসলে পিরোজপুরের ঝুঁকিপূর্ণ ভবনের সর্বশেষ। আমরা যাচ্ছি বরিশালে সহকর্মী অপুর কাছে। অপু, পিরোজপুরের সহকর্মীর তথ্য জানছিলাম, আসলে শুধুমাত্র পিরোজপুর নয়, বরিশাল শহর নয়, গোটা বরিশাল বিভাগ জুড়েই ঝুঁকিপূর্ণ প্রায় 5 শতাধিক ভবন রয়েছে এবং এই ভবনগুলোতে মানুষ তাদের জীবনটা হাতের মুঠোয় নিয়ে তাদের জীবন পরিচালনা করছে। আমরা বিষয়ে বিস্তারিত কথা বলবো। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী আমাদের সাথে যুক্ত হচ্ছে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যে ভবনটিতে আমরা এই মুহূর্তে বসা আছি, এই ভবনটি বলা হচ্ছে ঝুঁকির তালিকাভুক্ত। সেই সাথে সাথে আপনার কাছে জানতে চাচ্ছি, 2010 সালে যে মাস্টার প্ল্যান হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনে, আপনি 6 মাস হয়েছে দায়িত্ব নিয়েছেন, আপনার কি অভিজ্ঞতা, কি বলে? মাস্টার প্ল্যান অনুযায়ী কি বরিশাল সিটি এলাকায় কি ভবন নির্মাণ হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেটা বলেন, আমি প্রায় 6 মাস হয়ে গেল। এর ভিতরে আমি যতগুলো দেখলাম আর কি, আপনার সাথে প্রথম যখন দেখা হয় তখন এই বিষয়গুলো বলছিলেন যে মানে মাস্টার প্ল্যানগুলো পড়ে আছে, আর অর্থাৎ আমাদের প্ল্যানগুলো পড়ে আছে এই বিষয়ে। পরে আমরা এটা যে যতগুলো আবেদন আছে আবেদনগুলো আমরা যাচাই বাছাই করছি এবং বিভিন্নভাবে দেখছি যে যেটা আমাদের 1996 যে ইমারত নির্মাণ বিধিমালা আছে, সেই বিধিমালা অনুযায়ী সবগুলো ঠিকমতো হচ্ছে কিনা আমরা আমাদের যতগুলো আবেদন আছে আমরা যাচাই বাছাই করে পর্যায়ক্রমে আমরা ছাড়া শুরু করে দিয়েছি এবং নিয়মিত চলছে এটা প্রতিদিন। অর্থাৎ যতগুলো আমরা আবেদন আসি যাচাই বাছাই করি, আমরা তদন্ত করি, সবগুলো রাস্তাঘাটগুলো সবগুলো দেখি, দেখার পরে তারপর আমরা প্ল্যান যেটা পাস হয়ে যায়। এখন বিষয় হচ্ছে আমার এই 6 মাসের যে অভিজ্ঞতা সেটা হলো যে আমরা বরিশালবাসী যারা আছেন, নগরে যারা আছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে এই প্ল্যানটা যেটা মানতে চান না। অর্থাৎ রাস্তা কমপক্ষে 10 ফিট থাকতে হবে, তারপরে বাড়ির সামনে সেটব্যাক ছাড়তে হবে 5 ফিট, এরকমের বিষয়। সেটব্যাক সামনে প্রথম দিকে একটু ছাড়ে, তারপর উপরতলা 2তলা থেকে যেগুলো সামনের দিকে ভরে উপরে সম্পূর্ণ আর কি বিল্ডিংগুলো করে ফেলে। যার জন্য আমরা যখন কোনো ঝামেলা হয়, অর্থাৎ কোনো রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হলে অ্যাম্বুলেন্স যাবে কিংবা কোনো বাড়িতে যদি আগুন ধরে যায়, এখন এই অবস্থায় যদি ফায়ার সার্ভিসের গাড়ি আপনার যাইতে না পারে, আপনার গলির ভিতর ঢুকতে না পারে, তখন তো আগুনের পুরো শেষ হয়ে যাবে, আমরা মানে নিভাতে পারবো না। অর্থাৎ এই প্ল্যানটা কিন্তু জনগণের জন্য অত্যাচার নেই, এটা জনগণের নিরাপত্তার জন্যই এই সরকার 1996 সালে যে বিধিটা পাস করছে সেটা করছে জনগণের স্বার্থেই। এটা কিন্তু সরকারের নিজস্ব স্বার্থ না, যেরকম না যে সরকার এখান থেকে কোনো স্পষ্ট বলতে চাচ্ছেন যে মানে প্ল্যান না মানায়, বিধি না মেনে ভবন তৈরি করে ঝুঁকিটা বাড়ছে, এটি একটি দিক বেসরকারিভাবে। কিন্তু সরকারি অনেক প্রতিষ্ঠান, এই যে প্রতিষ্ঠানটা সিটি কর্পোরেশনের, এটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তো ঝুঁকিপূর্ণ, সেই ক্ষেত্রে সেগুলোর ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? জি, আপনি সত্যি ধরছেন। এই ভবনটা হচ্ছে অনেক আগের এবং এটা 2তলা ফাউন্ডেশন। আমরা যেটা বসে আছি এটা 3তলায় আর কি, এই 3তলা পর্যন্ত করা হয়ে গেছে। এটা ওই সময় যারা করছে আসলে নিয়মটা মেনে করা হয়নি। আগে যে অবস্থা, এখন আমরা সবগুলো নিয়মের ভিতরে আনতে যাচ্ছি। নিয়মের আনতে যাতে সবাই শুধু উদাহরণ দেয়, আগে এতগুলো বিল্ডিং হয়ে গেলো, এখন আমরা দিচ্ছেন না কেন? কিন্তু আমরা যেটা চাচ্ছি যে সরকার যে আমাদের দেশের জনগণ যারা আছে, আমাদের নিরাপত্তার জন্য আমরা এই আইনটা করা হয়েছে। অনেকে ধরেন ভবন করার আগে যে সয়েল টেস্ট করার সময় দেখা গেলো অনেকেই এই মানে 8-10 হাজার বা 20-30 হাজার টাকা খরচ হবে, এই ভয়ে তারা অল্প খরচে বিভিন্ন জায়গা থেকে মানে ওই যারা টেস্ট করে তাদের কাছ থেকে অবৈধভাবে আর কি, যেটা নিয়ম বহির্ভূতভাবে তারা নিয়ে আসে, আনে ভবনটা করে। অর্থাৎ আপনি কয়েক কোটি টাকা খরচ করে একটা ভবন করবেন, এখানে আপনার 1 লাখ টাকা খরচ করতে আপনার আপত্তি। এই পানি নিয়ম নীতির যে তোয়াক্কা করা হয় না বা করতে চায় না মানুষ, এর সাথে সাথে কিন্তু অভিযোগটা এমনটা যে সিটি কর্পোরেশনের বা সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের যারা দায়িত্বরত তারাও এর যোগসাজশের সাথে জড়িত। যে আগে যখন বিভিন্ন সময় ছিল, এখন আমরা যে 5 তারিখের পরে যে যারা আছে, আমরা আমাদের প্রশাসক হিসেবে কমিশনার স্যার দায়িত্বে আছেন এবং আগের কমিশনার স্যার, বর্তমান স্যার, এই স্যারও কোনো অবস্থায় বলছে যে বিধির বাইরে আমরা চলে যাবো না। অর্থাৎ আমাদের যে 1996 সালে যে ইমারত নির্মাণ বিধিমালা যে সেখানে যা আছে এর ভিতরে থাকবে, এর বাইরে আমরা যাবো না। এটা তো জনগণের স্বার্থে, এটা তো এরকম না যে আমরা সরকারে এনে বা সিটি কর্পোরেশনের আলাদা কোনো বেনিফিট আছে এই ধরনের কোনো বিষয়। অর্থাৎ যদি আমরা বিধিটা মানি তাহলে আমাদের এই শহরটা পরিচ্ছন্ন হবে। একই সাথে আমরা কয়েকদিন আগে আপনার হয়তো জেনেছেন, আমাদের জার্মানি একটা টিম আসছিল আমাদের ওয়ার্কশপে। ওনারা এই জার্মানির টিমটা আমাদের বরিশাল শহরটা দেখে তারা তো একদম হতাশ, বলে এটা কী করে সম্ভব, এটা তো কোনো শহর বলা চলে না, একদম গেঞ্জি, অর্থাৎ রাস্তা নাই কিংবা ভবন বড় বড় অনেক ভবন হয়ে গেছে। এই যে বিষয়গুলো তারা দেখে তারা অনেকটা হতাশ। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। জার্মানি সরকার কিন্তু এটাও বলছে বরিশালে যদি 7.3 মাত্রার ভূমিকম্প হয় তাহলে কিন্তু বরিশালটা একেবারে মাটির সাথে মিশে যাবে, এই ভয়ঙ্কর বার্তাটাও দিচ্ছে, কারণ মানুষ নিয়মের বাহিরে গিয়ে ভবন তৈরি করে। বরিশাল থেকে আমার কাছে সবশেষ ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণে এতটুকুই খবর ছিল।
সরাসরি যুক্ত ছিলাম পিরোজপুর এবং বরিশালে। বরিশালে উদ্বোধনের 2 বছরেও চালু হয়নি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। আধুনিক ভবন, কম্পিউটার, সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরও কোনো কাজে আসছে না এসব। কার্যক্রম শুরুর আগেই এখন সংস্কারের সময় হয়ে গেছে বলে আক্ষেপ ঠিকাদারি প্রতিষ্ঠানের। তবে কবে নাগাদ চালু হবে তাও অজানা। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপুর আরও একটি রিপোর্ট। বরিশালে এমন দৃষ্টিনন্দন ভবন নেই বললেই চলে। নীল কাচে ঘেরাও দেয়া 6 তলা নান্দনিক ভবনটি নজর কাড়বে যে কারুরই। ভেতরে কাঁচের গম্বুজ সৌন্দর্য আরও বাড়িয়েছে। পাশেই দোতলা ক্যান্টিন ও মিলনায়তন। বরিশাল নগরীর নতুল্লাবাদে 2.5 একর জায়গায় গড়ে তোলা হয়েছে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। এখানে কম্পিউটার সহ রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। 2022 সালের ডিসেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী এর উদ্বোধনও করেন। এটি চালু হলে প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে 2000 দক্ষ আইটি উদ্যোক্তা হবার কথা রয়েছে। এই ভবনে শুধু ইউআই আর ডিজিটাল মার্কেটিং এই দুইটার ক্লাস এখানে হয়েছিল। আমি ডিজিটাল মার্কেটিং করছিলাম। আমিও ট্রেনিং করেছি। সেক্ষেত্রে এখানে তরুণ প্রজন্মের জন্য এটা একটা ভালো একটা উদ্যোগ। তবে ঠিকাদার প্রতিষ্ঠান জানায় বারবার তাগিদা দিলেও তাদের কাছ থেকে বুঝে নেওয়া হচ্ছে না। কয়েক দফায় প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছে। প্রজেক্টের কাজ অনেক আগেই শেষ হয়েছে। আমরা অফিসকে বেশ অনেকবার চিঠি দিয়েছি। এখন কি কারণে তারা নিচ্ছে না আসলে আমরা এটা বলতে পারছি না। এ বিষয়ে প্রকল্প পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ভবনটি নির্মাণে প্রায় 80 কোটি টাকা ব্যয় হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বিভাগীয় সময় আরও থাকছে। বেহাল দশা ভোলা পৌরসভার 12টি সড়কের সংস্কার না হওয়ায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। চরম ভোগান্তিতে পৌরবাসী, বরাদ্দ কমের অজুহাত কর্তৃপক্ষের। দেশের 6টি অভয় আশ্রমে দীর্ঘ 2 মাস ইলিশ সহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষে হচ্ছে 30 এপ্রিল মধ্যরাতে। এজন্য আবারও নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর জেলেরা। মাছ শিকারের জাল, নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। কাঙ্ক্ষিত মাছ শিকারে ধার দেনা পরিশোধ করে স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। সুজন দাবের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। দেশের ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণের জন্য 1 মার্চ থেকে 2 মাস 6 জেলার 6টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা ছিল, যা শেষ 30 এপ্রিল মধ্যরাতে। এজন্য নব উদ্যমে আবারও মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর প্রায় 20,000 জেলে। কেউ মেরামত করছেন জাল, আবার কেউ বা নৌকা ও ট্রলার। তাদের আশা নদীতে মিলবে ইলিশ সহ সব ধরনের বড় বড় মাছ, যা বিক্রি করে ধার দেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন জেলেদের। প্রস্তুতি নিছি, নৌকাদন মারামত দিতে আসি, জালুতে লাইন পেন্ট করতে আসি। 1 তারিখ হইতে নদীতে নামবো। বহুত দিন এখন হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক আবার নদীতে মাছ দেয়, তাহলে আমরা দিলে আমরা কাটতে পারতাম। আল্লাহ দিলে পাবো মাছ, মাছ তো কেউ ধরে না, মাছ পাবো। নিয়ম মানায় নদীতে মাছ বৃদ্ধি পেয়েছে আশা করে মৎস্য বিভাগ বলছে জেলেদের 2 মাসের লোকসান পুষিয়ে উঠবে। এই অবরোধ শেষ হওয়ার পরে বা অভয়াশ্রম শেষ হওয়ার পরে জেলেরা যখন নদীতে যাবে অবশ্যই তারা বেশি বেশি পরিমাণে ইলিশ সহ অন্যান্য প্রজাতির মাছও পাবে এবং তাদের আর্থিক উন্নয়ন ঘটবে। জেলায় 1 লাখেরও বেশি জেলে রয়েছে, এর মধ্যে নিবন্ধিত জেলে 79,000। সময় সংবাদ, পটুয়াখালী। পটুয়াখালীতে টাকার বিনিময়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ভুয়া তালিকা প্রস্তুত করছেন বলে অভিযোগ জেলেদের। সরকারি তালিকায় নাম নেই প্রায় 1.5 লাখ প্রকৃত জেলের। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞায় তারা এখন কর্মহীন। সমুদ্রে চলছে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা। এই সময় পটুয়াখালীর নিবন্ধিত 81,000 জেলের জন্য খাদ্য সহায়তা হিসেবে 86 কেজি করে চাল বরাদ্দ করেছে সরকার। তবে এর বাইরেও রয়েছেন প্রায় 1.5 লাখ জেলে, যারা পুরোপুরি সমুদ্র নির্ভর জীবিকা নির্বাহ করেন। কিন্তু নিবন্ধন তালিকায় নাম না থাকায় প্রতিবারের মতো এবারও তারা সরকারি সহায়তা থেকে বঞ্চিত। যে সময় সরকারি কার্ডের ব্যবস্থা করছে ওই সময় আমরা সাগরে গেছি, কিন্তু আইয়ে পাই নাই। জাল্লে কার্ড নাই বিধে আমার সবকিছু থেকে বঞ্চিত করে। জেলেদের অভিযোগ, তালিকা প্রস্তুতের সময় স্থানীয় জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে অন্য পেশার লোকদের অন্তর্ভুক্ত করেছেন, তাই বাদ পড়েছেন প্রকৃত জেলেরা। সিলমারি আরেকজনের চালুটাল নিয়ে যায়, কিন্তু আমরা আসলে
পাই না। 80 কেজি করে চাল দিব, তাতে ওরা আমাদের চাল দেয় 20-25 কেজি, 22-30 কেজি। মৎস্য বিভাগ বলছে দ্রুত সময়ের মধ্যেই নিবন্ধিত জেলেদের মধ্যে সরকারি প্রণোদনার চাল বিতরণ করা হবে। যদি কোনো জেলে সম্প্রদায়ে কোথাও কোনো সমস্যায় পড়ে আমাদের উপজেলা মৎস্য দপ্তর, জেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করলে আমরা তাদেরকে নিবন্ধনের আওতায় নিয়ে আসবো। 15 এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী 11 জুন পর্যন্ত। বাংলাদেশ ভারতের সমন্বিত এই নিষেধাজ্ঞা নিঃসন্দেহে সমুদ্রের জন্য ইতিবাচক বার্তা, কিন্তু উপকূলের লাখো জেলের জীবিকা যদি না পায় সুরক্ষা, তবে এই উদ্যোগ থেকে যাবে কেবলই কাগজে কলমে। পেটের দায়ে আইনের ফাঁদেই হয়তো পা দেবেন কেউ কেউ। শিকদার, জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ভোলায় বাস শ্রমিক ও সিএনজি চালকদের দ্বন্দ্বের জেরে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার বিকেলে চরফেশন বাজারে যাত্রী তোলা নিয়েও অনন্য পরিবহনের হেলপার ও চালকের সঙ্গে সিএনজি চালকের বিরোধ সৃষ্টি হয়। এ সময় বাস শ্রমিকদের মারধর করা হয়। এরই জেরে সন্ধ্যা থেকে বন্ধ থাকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। এরপর থেকে সিএনজি চলাচলও বন্ধ করে শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বরিশালে কীর্তনখোলা নদী সংলগ্ন গ্যাস টারবাইন এলাকায় অবৈধভাবে ড্রেজিং করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সকালে শহরের সদর রোডে নদী ভাঙন প্রতিরোধে ঐক্যবদ্ধ এলাকাবাসী মানববন্ধন করে। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদের জেলা সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী। বক্তারা অভিযোগ করেন, প্রতি রাতে কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। এতে তীব্র ভাঙন সৃষ্টি হয়। রূপাতলী ধান গবেষণা রোড থেকে গ্যাস টারবাইন পর্যন্ত বেড়ি বাঁধ নির্মাণের দাবি করেন বক্তারা। ভাঙনের কবলে পড়েছে বরগুনার হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চল। নদী গর্ভে কয়েক হাজার গাছ। এখনই উদ্যোগ না নিলে পুরো বনভূমি বিলীন হওয়ার শঙ্কা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। যে কোনো ঘূর্ণিঝড়ে বুক পেতে বরগুনাকে রক্ষা করে পাথরঘাটার হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চল। পায়রা ও বিষখালী নদীর মোহনার এ বনে সম্প্রতি ভাঙন দেখা দিয়েছে। ঢেউয়ের তোড়ে বিলীন হচ্ছে সংরক্ষিত বনের হাজার হাজার গাছ। এতে শঙ্কিত স্থানীয় অধিবাসীরা। বনটি রক্ষায় এখনই উদ্যোগ নেয়ার উপযুক্ত সময় বলে দাবি তাদের। বনের অবস্থাটা একদমই ভালো না, বন ভেঙে চুরে চুরমার। এইভাবে যদি চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই পুরো বন ধ্বংস হয়ে যাবে। সরেজমিনে পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার পাশাপাশি বনটি রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। বন বিভাগ সহ আমরা দেখি কি ব্যবস্থা নেওয়া যায়, এই বিষয়টা আমরা সকলে মিলে একটা বিষয় ঠিক করে আমরা চেষ্টা করবো আর কি করা যায়। এর আগে বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ভাঙন দেখা দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেয়ায় সংরক্ষিত বনের অর্ধেকেরও বেশি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। সংস্কারের অভাবে বেহাল দশা ভোলা পৌরসভার গুরুত্বপূর্ণ 12টি সড়কে। সংস্কার না হওয়ায় সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। চরম ভোগান্তিতে পৌরবাসী। অপ্রতুল বরাদ্দের অজুহাত কর্তৃপক্ষের। নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। মৌসুমের প্রথম বৃষ্টির পানিতে সয়লাব ভোলা শহরের ব্যস্ততম মুসলিমপাড়া সড়কটি। দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে পরিণত হওয়া সড়কটি এখন চলাচলের অযোগ্য। বড় বড় গর্তগুলোতে 1.5 থেকে 2 ফুট পানি। শহরের অন্যতম আবাসিক এলাকা ওয়েস্টার্ন পাড়ার সড়কটি এক যুগেরও বেশি সময় সংস্কার করা হয়নি। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা পানিতে তলিয়ে যায়। এ সময় যানবাহন দূরের কথা, এলাকাবাসী পায়ে হেঁটেও চলাচল করতে পারে না। একই অবস্থা জেলা শহরের প্রশাসনিক এলাকা গাজীপুর রোড, ডিসি ও এসপি অফিসের সামনের রাস্তা সহ পৌরসভার 20 কিলোমিটার সড়কের। এছাড়া পৌরসভার আরও 45 কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে অনেকটাই চলাচলের অনুপযোগী। বর্ষা আসার সাথে সাথে আমাদের দুর্ভোগ বাইরে গেছে। এলাকার মুসলিম পাড়ার কথা বলে রিক্সা পর্যন্ত আসতে যাচ্ছে না এই ভাঙার কারণে। চলাচল অযোগ্য 12টি রাস্তা সংস্কারে 20 কোটি টাকার প্রয়োজন, কিন্তু সাবেক মেয়র পৌরসভার তহবিল শূন্য রেখে যাওয়ায় সরকারের বরাদ্দের অপেক্ষায় রয়েছেন বর্তমান প্রশাসক। অতি গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো যেগুলোতে গর্ত সৃষ্টি হয়েছে, এই গর্তগুলো ফিল আপ করার জন্য ইট সুরকি দিয়ে আমরা মানুষের চলাচলের উপযোগী করে দিব। 100 বছরের পুরনো ভোলা পৌরসভায় মোট 261 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে 170 কিলোমিটার পাকা, 16 কিলোমিটার সেমি পাকা ও 76 কিলোমিটার হেরিংবন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। নির্মাণের আগেই করা হয়েছে উদ্বোধন।
7 বছর ধরে চলছে ঝালকাঠি সদর হাসপাতালের 250 শয্যার 9তলা ভবনের কাজ, অথচ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত বছরের 30 জুন। এদিকে পুরাতন ভবনে জায়গা সংকটে বেড়েছে রোগী ভোগান্তি আর জনবল ও চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ না পাওয়ার অজুহাত সংশ্লিষ্টদের। 1983 সালে প্রতিষ্ঠিত 50 শয্যার ঝালকাঠির সদর হাসপাতালটিকে 2003 সালে 100 শয্যায় উন্নীত করা হয়। এরপর 2018 সালে প্রায় 70 কোটি টাকা ব্যয়ে হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট নতুন 9তলা ভবনের নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। 1.5 বছরে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও এখনও তা চলছে। কয়েক দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। নির্মাণ কাজ শেষ না হলেও তড়িঘড়ি করে 2023 সালের অক্টোবর মাসে নতুন এই ভবনটি উদ্বোধন করা হয়েছিল। নতুন ভবনের উদ্বোধন হয়েছে, কিন্তু তার কোনো কার্যক্রম শুরু হয় না। এই ব্যাপারে নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তার দাবি, কাজ শেষে কর্তৃপক্ষকে বারবার মৌখিক ও লিখিতভাবে নির্মাণ কাজ বুঝে নেওয়ার জন্য জানানো হয়েছে। আমরা তাদেরকে অনেকবার মৌখিকভাবেও জিজ্ঞাসা করছি যে বিল্ডিং হ্যান্ডওভারের ব্যাপারে, তারা আমাদের কাছ থেকে হ্যান্ডওভার নিচ্ছে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অবকাঠামো, যন্ত্রপাতি ও জনবল সহ সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই কার্যক্রম চালু করা হবে। এটা দেখে যদি হ্যান্ডওভার নেওয়ার মতো অবস্থায় থাকে তা দ্রুতই নেওয়ার ব্যবস্থা করবে। বর্তমানে চালু থাকা 100 শয্যার সদর হাসপাতালে প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নিতে আসেন 5 শতাধিক মানুষ। সময় সংবাদ, ঝালকাঠি। ধান কাটায় শ্রমিক সংকট, পিরোজপুরে কাজে আসছে না 69টি হারভেস্টার মেশিন। উৎপাদন খরচ বেড়ে যাওয়া নিয়ে আশঙ্কায় আছেন কৃষক। এদিকে অনিয়ম খতিয়ে দেখছে কৃষি বিভাগ। মাঠের পর মাঠ শুধু পাকা ধান। বড় ধান কাটা উৎসবে কৃষকের কর্মচাঞ্চল্যে মুখর প্রতিটি ধান ক্ষেত। ফসল ভালো হওয়ার পরেও শেষ সময়ে শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পিরোজপুরের কৃষকেরা। অতিরিক্ত মূল্য দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। পাশাপাশি চলতি বছর সার, বীজ, সেচ ও কীটনাশকের দাম বৃদ্ধিতে বড় চাষিদের উৎপাদন খরচ বেড়েছে। বিশেষ করে সেচ নির্ভর আবাদে ডিজেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি কৃষকদের জন্য একটি বড় উদ্বেগের কারণ। অল্প সময়ে বেশি ধান কেটে ঘরে তুলতে জেলায় 69টি হারভেস্টার মেশিন বিতরণ করা হলেও অন্যত্র পাঠানো ও বিক্রি করে ফেলায় সেগুলো স্থানীয় কৃষক পাচ্ছেন না। 700 টাকা একটা শ্রমিক দিলে তারেও পাওয়া যায় না, 2 বেলা খাওয়ানো লাগে, তারপরে শ্রমিক পাওয়া যায় না। ধান এই দেখেন মাঠে এই যে ফেলানো আছে, ধান পাকি গেছে, আবার মনে করেন তাড়াতাড়ি বাজার দরও আমরা পাইতেছি না। কৃষি অফিসে যে মেশিন যা আসছে তা আমরা দেখিও না, পাইও না। আমাকে ধান টান কাটতে খুব অসুবিধা হচ্ছে। কৃষি বিভাগের কর্মকর্তা জানান, হারভেস্টার মেশিন বিতরণের কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক সংকটের কারণে এখন যে বৈরী আবহাওয়া যাচ্ছে তাতে করে একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। তা আমরা যে 69টা কম্বাইন হারভেস্টার দিয়েছি, তো এগুলোই এখন কাজে লাগে। কোথাও যে অসঙ্গতি খুঁজে পান, একটু কাইন্ডলি আমাকে জানালে আমি সেই ব্যবস্থা নেব। এবছর জেলায় 40,000 হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও হয়েছে 34,000 হেক্টরে। সময় সংবাদ, পিরোজপুর। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 24 এপ্রিল বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে সিটি মেয়র ঘোষণার দাবিতে সমাবেশ ও মিছিল হয়। বরিশাল সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অভিযোগ করা হয় 2023 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে প্রশাসন সরাসরি হস্তক্ষেপ করে পরাজিত ঘোষণা করে মুফতি ফয়জুল করিমকে। বরগুনায় নারীকে ধর্ষণ চেষ্টা ও 2 শিশুকে কুপিয়ে হত্যা মামলায় 27 এপ্রিল একজনের মৃত্যুদণ্ড দেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লাইলাতুল ফেরদৌস এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, 2023 সালের 4 আগস্ট এক নারীর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে ইলিয়াস পহলান। ব্যর্থ হয়ে ভুক্তভোগী ও তার সঙ্গে থাকা 2 শিশুকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় এক শিশুর। উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়ার পথে মৃত্যু হয় অপর শিশুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বরিশাল বিভাগের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের এই কার্যকরী উদ্যোগ তালিকা করেই দায় সারছেন সংশ্লিষ্টরা। বিধিমালা মানা হয় না বহুতল ভবন নির্মাণে। টাকার বিনিময়ে ভুয়া তালিকা, সরকারি সুবিধা থেকে বঞ্চিত পটুয়াখালীর 1.5 লাখ প্রকৃত জেলে। 30 এপ্রিল শেষ হচ্ছে অভয় আশ্রমে মাছ শিকারের নিষেধাজ্ঞা। এবং ভাঙনের কবলে বরগুনার হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চল, নদীগর্ভে কয়েক হাজার গাছ। এখনই উদ্যোগ না নিলে পুরো বনভূমি বিলীন হওয়ার শঙ্কা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস।
এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।